সবাইকে স্বাগত জানাই অ্যাঙ্গার ম্যানেজমেন্টে। আজকে আমি একটি প্রেজেন্টেশন দেব যেখানে হচ্ছে অ্যাঙ্গার ম্যানেজমেন্ট বা অ্যাঙ্গার কন্ট্রোল নিয়ে কথা বলবো। এই অ্যাঙ্গার ম্যানেজমেন্টটা বা অ্যাঙ্গার কন্ট্রোলটা খুবই গুরুত্বপূর্ণ, কেননা প্রতিদিনের আমাদের কাজগুলোর ভিতরে আমরা প্রায় বিভিন্ন রকমের স্ট্রেসের ভিতরে পড়ি, বিভিন্ন রকমের কষ্ট, দুঃখ, আনন্দ, বেদনার ভিতর দিয়ে যেতে হয়। কোনো না কোনোভাবে হয়তো বা আমরা বিভিন্ন রকমের রাগের মধ্য দিয়ে আমাদের অতিবাহিত করতে হয়। তো সেই জন্য আমরা আজকে শিখব যে কিভাবে আপনার রাগকে কন্ট্রোল করতে পারেন। তো এর আগে প্রথমে যে জিনিসটি খুবই গুরুত্ব সহকারে আমি নিচ্ছি যে আহ, যে এই যে রাগ এর কারণ কি, এর ইফেক্ট বা ফলাফলটা কি, আপনার রাগকে ম্যানেজমেন্ট করা খুব গুরুত্বপূর্ণ কেন। আমি এই টপিকগুলো এইখানে নিয়ে আসব। পরবর্তীতে যে ভিডিওটি আসবে পরের পার্টে সেখানে অ্যাঙ্গার ম্যানেজমেন্ট বা স্ট্র্যাটেজি সম্পর্কে আসবে বলে আশা করি। তো চলুন, অ্যাজ এ ফ্যাসিলিটেটর আমি আছি আসাদুজ্জামান রাজু, বর্তমানে এমফিল করছি ঢাকা ইউনিভার্সিটিতে এডুকেশনাল অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজি ডিপার্টমেন্টে। তো প্রথমেই হচ্ছে যে রাগটা আমাদেরকে বুঝতে হবে। রাগটা খুবই গুরুত্বপূর্ণ বোঝা এই কারণে আমরা অনেক সময় কিন্তু রাগের সাথে অভিমান বা ক্ষোভ এর সাথে এলোমেলো করে ফেলি। হ্যাঁ, অনেকে হয়তোবা বাহির থেকে আমরা দেখি কিন্তু ভিতরে হয়তোবা তার অন্য কোনো অনুভূতি কাজ করে। প্রথমেই কথা যে জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হলো রাগ হচ্ছে একটা অনুভূতি। হ্যাঁ, এটা হচ্ছে যে এর কারণে আমাদের শারীরিক এবং মানসিক কিছু আমরা রেসপন্স দেখতে পাই আমাদের সামনে যারা রাগে তাদেরকে দেখে। হ্যাঁ, সেগুলো কি অনেক সময় হয় কি তারা কিন্তু অনেক বেশি ফ্রাস্ট্রেশন বা হতাশায় ভোগে। হ্যাঁ, একটু ইরিটেট ফিল করে। হ্যাঁ, এটা কিন্তু অনেক সময় দেখা যায় কম থেকে বেশির দিকেও ধাবিত হতে পারে। এই যে রাগটি, এই রাগটি কিন্তু আসলে কোনো ডিসঅর্ডার না। হ্যাঁ, রাগটা হচ্ছে যে একটা অনুভূতি, যেমন অন্য অন্য অনুভূতি আমাদের ভিতরে কাজ করে হ্যাপিনেস, হ্যাঁ, তারপর বোর, হ্যাঁ, তারপর কি আছে ফ্রাস্ট্রেটেড, এইরকম হচ্ছে যে অ্যাঙ্গারও একটা হচ্ছে যে আমাদের আহ, আহ, একটা অনুভূতি। তো এই যে রাগটাকে, হ্যাঁ, রাগটাকে আমাদের কিভাবে রাগটা আমাদের লাইফে হচ্ছে যে সিগনিফিক্যান্ট ভূমিকা রাখে সেটাও আমাদের জানার দরকার। কারণ কি, কারণ আমরা অনেকেই ভুল করি যে ও রাগ বেশি তার মানে ওর সাথে কথা বলা যাবে না। ব্যাপারটা কি এরকম? চলুন আমরা দেখি। তো রাগকে বলা হয়েছে অ্যাঙ্গার ইজ এ ন্যাচারাল অ্যান্ড ইউনিভার্সাল ইমোশন দ্যাট এভরিওয়ান এক্সপিরিয়েন্স অ্যাট সাম পয়েন্ট। কোনো না কোনোভাবে রাগটা কিন্তু মানুষ হচ্ছে যে রাগের যে অনুভূতির মধ্য দিয়ে যায়। হ্যাঁ, এটা কখন হয়? এটা বেশিরভাগই ক্ষেত্রে যখন আমরা কোনো রকমের থ্রেটের ভিতর দিয়ে যাই, হতাশা হই, অথবা আমরা এমন কোনো কাজ করেছি যেটা আসলে হওয়ার মতো না, তখনই কিন্তু আমাদের ভিতরে রাগটা জমা হয় এবং আমরা এগুলো শো করি। হ্যাঁ, অনেকের সময় হয় কি যে আমরা ভিতরে ভিতরে রেখে দিই। তো অনেক সময় যেটা হয় যে করোনারি হার্ট ডিজিজ বলা হয়। হ্যাঁ, অনেকের ভিতরে করোনারি হার্ট ডিজিজ থাকে, সেক্ষেত্রে দেখা গেছে যে তাদের ভিতরে কিন্তু রাগটা অনেকের ক্ষেত্রে বেশি থাকে। হ্যাঁ, সো আপনাদের ভিতরে যদি রাগ থাকে, সেটা যদি নর্মাল রেসপন্স হয় সেটা খুব ভালো হতে পারে। হ্যাঁ, কিন্তু আনকন্ট্রোল যদি হয় এবং খুব বেশি হয়, অনেক বারবার হচ্ছে, হ্যাঁ, রিলেশনশিপের ক্ষেত্রে কি বড় রকমের সমস্যা হচ্ছে, তখন কিন্তু এই রাগটা কন্ট্রোল করা অবশ্যই দরকার হয়ে যাবে। তো রাগের যে বিষয়গুলো সেটা কিন্তু বোঝাও অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, কারণ এটা কি আমাদের ভিতরে একটা ইমোশনাল একটা ইমব্যালেন্স তৈরি করে। সো আমাদের যেমন হচ্ছে যে একটা ভালো যদি একটা কানেকশন তৈরি করতে চাই আমাদের আমাদের শরীর মনের সাথে, অন্য শরীর মন, একটা সোসাইটিতে আমরা যখন বাস করি তখন কিন্তু আমাদের একত্রে বাস করতে হয়। তো ওই জায়গাগুলোতে কিন্তু আমাদেরকে অবশ্যই হচ্ছে যে রাগ কন্ট্রোল করতে হবে। আচ্ছা, এই যে ইম্পর্টেন্টটা কি, যে এই যে রাগটা কন্ট্রোল করবো, ইম্পর্টেন্টটার কথা যদি বলা হয় সেই দুইটা ক্ষেত্রে, এটা হলো যে পার্সোনাল ওয়েলবিং, অর্থাৎ আমি নিজে ভালো থাকবো। অন্য একটি হচ্ছে যে রিলেশনশিপের ক্ষেত্রে, সেই রিলেশনশিপটা যে কোনো হতে পারে, বাবা মায়ের সাথে সম্পর্ক বা আমার প্রিয়জনের সাথে সম্পর্ক, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক। চলুন আমরা সেই জিনিসগুলো আবার দেখি। যদি আপনার আপনার রাগ যদি কন্ট্রোলে না থাকে তাহলে কিন্তু তিনটে জায়গাতে খুব বড় রকমের একটা সমস্যা হতে পারে, বড় বড় সমস্যা হতে পারে। সেটা হলো বলা হয়েছে যে ডিস্ট্রাকটিভ বিহেভিয়ার। হ্যাঁ, আপনার আচরণগুলো এমন থাকবে যে হলো যে অনেকে কি হয় যে অনেকে দেখলেই মনে করবে যে ও অনেক বেশি এগ্রেসিভ। হ্যাঁ, ওর সাথে কোনো সম্পর্ক করা সম্ভব নয়, ওর সাথে কোনো কথা বলার সম্ভব নয়। তো এর মাধ্যমে কি হয় যে এই যে আচরণের মাধ্যমে কিন্তু
মানুষের সম্পর্কও কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। আগে হয়তো বা যে সম্পর্কগুলো যত সুন্দর ছিল, খুব কারুকার্যময় ছিল, অনেক কিছু শেয়ারিং ছিল, সেই যে একটা ফ্লেভার, সেই ফ্লেভারটা থাকে না। আবার অনেক সময় হয় কি, যে একটু আগে বলেছিলাম যে করোনারি হার্ট ডিজিজের ওয়ান অফ দ্য বেস্ট কারণ কিন্তু হচ্ছে যে এই রাগটা। তো আমাদের যখন রাগ হয়, এই রাগের পিছনে কিন্তু অন্যান্য অনুভূতি যেমন থাকে, শারীরিক কিছু কারণও থাকে। সো আমাদের ভিতরে যদি রাগ থাকে, আমরা সবসময় চিন্তা করব যে তিনটা জিনিসের পার্সপেক্টিভে। একটা হলো আমাদের আচরণ কিন্তু ডিস্ট্রাকটিভ হয়ে যাবে, আমাদের সম্পর্কগুলো আস্তে আস্তে ক্ষয়ে ক্ষয়ে পড়ে যাবে, ক্ষয়ে যাবে। আবার কি হয় যে শারীরিক যে ইস্যুগুলো, সেই ইস্যুগুলোও কিন্তু রাগের কারণে হতে পারে। এখন আপনি যদি হচ্ছে যে খুব ভালোভাবে অ্যাঙ্গার ম্যানেজমেন্ট টেকনিকগুলো জানতে পারেন, তাহলে কি হবে যে আপনি আপনাকে প্রকাশ করতে পারবেন এবং আপনার রাগটাকে কন্ট্রোল করতে পারবেন। আপনি যখন প্রকাশ করবেন, তখন কিন্তু দেখা যাবে যে আপনার যে ইমোশনাল যে ওয়েলবিংটা, সেটাও কিন্তু আরও আগের থেকে খুব বেশি ভালো হবে। হ্যাঁ, তো এই জন্য অনেক ক্ষেত্রে বলা হয় যে রাগটা আসলে কোনো দোষের না, তবে রাগটা আসলে কিভাবে আমি শো করছি, আমার রাগটা কিভাবে আচরণের মাধ্যমে প্রকাশ পাচ্ছে, সেটি কিন্তু হচ্ছে যে অনেকটা হচ্ছে যে একটা প্রবলেমের কারণও হতে পারে, আবার প্রবলেম নাও হতে পারে। আপনি যদি ইফেক্টিভলি আপনার রাগকে যদি কন্ট্রোল করতে পারেন, তাহলে কি হবে? তাহলে দেখবেন যে কমিউনিকেশন স্কিলটা খুব ভালো হবে। অন্যের সাথে চলাফেরা, অন্যের সাথে কথাবার্তা, হ্যাঁ, অন্যের সাথে একটা সামাজিকতা বজায় রাখার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। অন্য কারোর সাথে যদি কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকে, অনেক বছরের দ্বিধাদ্বন্দ্ব বা প্রায় দ্বিধাদ্বন্দ্ব হয়ে যাচ্ছে, কনফ্লিক্ট এমনভাবে তৈরি হচ্ছে যে আসলে হয়তো বা সম্পর্ক টিকে থাকবে না, সেক্ষেত্রে কি হয় যে রাগটাকে কন্ট্রোল করা শিখতে হবে। এবং আপনি যখন রাগটাকে কন্ট্রোল করা শিখবেন, তখন কি হবে যে আপনার আশেপাশে যে পরিবেশটা থাকবে, হ্যাঁ, এবং আপনি নিজের পার্সোনাল লাইফ অথবা প্রফেশনাল লাইফে আপনি কিন্তু খুব বেশি একটা সামঞ্জস্যপূর্ণ সম্পর্ক, সামঞ্জস্যপূর্ণ একটা জীবন আপনি কিন্তু তৈরি করতে পারবেন। সো আপনাকে অবশ্যই এই কমিউনিকেশনের জায়গাটা, অন্যের সাথে কনফ্লিক্টের জায়গাটা, হ্যাঁ, তারপর নিজের পজিটিভিটির কারণে বা আপনার প্রফেশনাল সিটিংয়ে আপনার ভালো একটা এনভায়রনমেন্টের জন্য অন্তত হলেও কিন্তু আপনাকে রাগটাকে কন্ট্রোল করা শিখতে হবে। এখন চলেন আমরা কিছু শারীরিক এবং মানসিক যে পরিবর্তনগুলো হয় বা যে বিষয়গুলো ইফেক্ট ফেলে, সেই জিনিসগুলো সম্পর্কে জানি। তো এখানে যেটা বলা হয়েছে, অ্যাঙ্গার ট্রিগার্স ভেরিয়াস ফিজিওলজিক্যাল রেসপন্সেস। হ্যাঁ, আমরা জানি যে আমরা যখন রেগে যাই, তখন কিন্তু আমাদের শারীরিক কিছু পরিবর্তন হয়, যেমন হার্ট রেট বেড়ে যাওয়া, হ্যাঁ, ব্লাড প্রেশার বেড়ে যাওয়া, হ্যাঁ, আমাদের কি হয় যে একটা স্ট্রেস হরমোন রয়েছে, হ্যাঁ, সেই হরমোন কিন্তু রিলিজ হয় এই রাগের মাধ্যমে। হ্যাঁ, অনেক সময় কি হয়, এই সাইকোলজিক্যাল লেভেলে যখন হয়, তখন কিন্তু হয় আমার জাজমেন্টটা ভালো হয় না, আমি মানুষদেরকে ওইভাবে জাজ করতে পারি না, মানুষকে ওইরকম কি হয় যে আমার ভিতরে একটা ইম্পালস থাকে, সেই ইম্পালসটা আমি কন্ট্রোল করতে পারি না, আমি অল্পতি চটে যাই। হ্যাঁ, অন্যের সাথে কথা বলার ক্ষেত্রে বা ধৈর্য ধারণ করার ক্ষেত্রে তখন আমরা ধৈর্য ধারণ করতে পারি না, আমার যে ইমোশনটা যেটা থাকে, সেই ইমোশনটা একদম সর্বোচ্চ পর্যায়ে থাকে। হ্যাঁ, এবং বাইরের মানুষ কিন্তু আমার পোস্টার, গেস্টার, ফেশিয়াল এক্সপ্রেশনে কিন্তু বুঝতে পারে যে আমার অবস্থাটা কী। তখন কিন্তু তাদের যে কমিউনিকেশনটা, সেই জিনিসটা কিন্তু তারা করতে চায় না, বা অনেক সময় তারা ভয়ে থাকে বা বিভিন্ন অকারেন্সের থেকে এড়ানোর জন্য তারা কিন্তু আর কমিউনিকেশনটা করে না। সো এখন এই জিনিসগুলো কিন্তু যদি প্রথম দিকেই বুঝতে পারা যায় যে হ্যাঁ, আমার ভিতরে রাগ আছে, বা আপনার ফ্যামিলির ভিতরে কারো কোনো এক মেম্বারের রাগ আছে, তাহলে সবচেয়ে ভালো হলো যে আপনারা হচ্ছে যে কোপিং মেকানিজমগুলো করতে পারেন, সেগুলো হচ্ছে যে অবশ্যই না জেনে করা মুশকিল। আপনি প্রফেশনাল যারা রয়েছেন তাদের কাছ থেকে হেল্প নিতে পারেন। এখন আসেন যে আসলে কমন ট্রিগারগুলো কি, কোন জিনিসগুলো কিন্তু যে রাগগুলোকে বৃদ্ধি করে, হ্যাঁ, বা আমরা রেগে যেতে বাধ্য হই, এবং এর পিছনে কারণগুলো কি। এখন বলা হয় যে এই যে আমাদের যে রাগগুলো, এই রাগগুলোকে বলা হয় আইডেন্টিফাইং কমন ট্রিগার ফর অ্যাঙ্গার ক্যান হেল্প ইন্ডিভিজুয়াল অ্যান্টিসিপেট অ্যান্ড ম্যানেজ দেয়ার ইমোশনাল রেসপন্স বেটার। অর্থাৎ আপনাকে আইডেন্টিফাই করা শিখতে হবে কিভাবে আমার ভিতরে রাগটা তৈরি হচ্ছে, রাগটা কী ধরনের রাগের প্রেক্ষিতে রাগটাকে আমরা বলি অনেক সময় যে এটা একটা র্যাকেট ফিলিং। হ্যাঁ, এই র্যাকেট ফিলিংয়ের পিছনে কিন্তু আমাদের একটা অথেন্টিক ফিলিং থাকে, যেটাকে আমরা অনেক সময় কি বলি যে স্যাড, হ্যাঁ, স্যাড, গ্ল্যাড, ম্যাড, হ্যাঁ, এরকম কিছু ফিলিং কিন্তু থাকে। সো এই জিনিসগুলো কিন্তু আইডেন্টিফাই করা খুবই ইম্পর্টেন্ট। শুধু রাগ না, রাগের পিছনে কি আছে, আপনার কাছাকাছি যে নিয়ে আপনার সাথে রাগ শো করছে বা আপনার পরিবারের লোকজন, তাকে একটু এক্সপ্লোর করার মাধ্যমে কিন্তু যেটা হয়, কিন্তু আমরা কিন্তু রাগের পিছনে আরও কিছু অনুভূতি পাই।
তারপর হলো যে এই যে আমি যে কথাটা বলতেছিলাম যে এই রাগের কিন্তু কিছু ফ্যাক্টর থাকে, হ্যাঁ। হয়তোবা এমন একটা ইভেন্ট চলে আসলো যেটা হলো খুবই হতাশাকর, অথবা আমি যেভাবে সবকিছু দেখি বা যেভাবে বোঝার চেষ্টা করি সেটা হচ্ছে যে আমার মতো না, হ্যাঁ। আমি যেরকম চাই সেরকম না। আমার সম্পর্কের ক্ষেত্রে আমরা যেরকম চলতে চাই কিন্তু সেরকম চলা যাচ্ছে না। হয়তোবা আমার দিকে কিছু ইস্যু, অথবা আমার যে আমি যার সাথে সম্পর্কে আছি তার সাথে কিছু ইস্যু কিন্তু আমাকে খারাপ রাখছে। তো এই যে ইন্টারপার্সোনাল কনফ্লিক্টগুলো কিন্তু খুবই রাগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়াও ইন্টারনাল কিছু ফ্যাক্টর থাকতে পারে, যেমন আমার কোনো আনমেট এক্সপেকটেশন, হয়তোবা আমার একটা এক্সপেকটেশন ছিল, আমার একটা আশা আকাঙ্ক্ষা ছিল যেটা আমার পুরো হয়নি। আমার একটা, যেটাকে আমরা সাইকোলজিক্যাল ভাষায় অনেক সময় বলি আনফিনিশ বিজনেস, হয়তো আমার আনফিনিশ বিজনেসটি ফুলফিল হয়নি, আমি যেটা চাওয়া ছিল যে সেটা পাওয়া হয়নি। তো এটা অনেক দিন ধরে চলতেছে, হ্যাঁ। আবার হয় কি যে আমি খুব পাওয়ারলেস, আমার কোনো পাওয়ার নাই, আমার কোনো শক্তি নাই, হ্যাঁ। আমি কারোর সাথে মিশতে পারি, আমার দ্বারা হয় না। এই জিনিসগুলো যখন হয় তখন কিন্তু ইমোশনাল ভালনারেবিলিটি তৈরি হয় তার ভিতরে, এবং একটা সময় এই যে রাগে পরিণত হয়। এখন আমি একটু আগে যে বলছিলাম যে রাগটা কিন্তু একটা স্বাভাবিক একটা প্রক্রিয়া বা একটা ইমোশন, তবে রাগটা কোনো দোষের না, কিন্তু রাগের প্রকাশটা কী রকম সেই জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তাহলে চলো আমরা দেখি যে এই যে হেলদি এবং আনহেলদি এক্সপ্রেশনটা কি হতে পারে রাগের ক্ষেত্রে, পার্থক্যটা কি। তো বলা হয়েছে যে এই রাগটা যে ইট ইজ এসেনশিয়াল টু ডিফারেন্সিয়েট বিটুইন হেলদি এক্সপ্রেশনস অফ অ্যাঙ্গার সাজ আস অ্যাসার্টিভনেস অ্যান্ড সেটিং বাউন্ডারিজ। অনেক সময় হয় কি যে আমার যখন রাগটা বেড়ে যায় বা রাগ যখন থাকে তখন কিন্তু আমরা যেটা করতে পারি অ্যাসার্টিভনেস প্র্যাকটিসটা করতে পারি, এবং সব কিছুর ভিতরে আমরা কি করি যে এই যে একটা বাউন্ডারিজ তৈরি করে নিই, হ্যাঁ। কারণ এটা হলো হেলদি প্রসেস। তো তখন কি হয়, আমি রেগে গেলেও আমার আশেপাশে বা অন্য যারা আছেন তাদের কোনো ক্ষতি হয় না, বা আমার নিজেরও কোনো ক্ষতি হয় না। সেজন্য কি হয়, অ্যাসার্টিভনেস, অর্থাৎ আমার যে রাগটা হচ্ছে এই রাগের পিছনে কিন্তু আমার কিছু, ওই যে বললাম যে কিছু স্যাডনেস থাকতে পারে, হ্যাঁ। অথবা আমি হতাশ কোনো একটা কারণে, সেই জিনিসগুলো যার উপরে বা যেই সিচুয়েশনে আমার রাগ হচ্ছে সেটাকে আমরা প্রকাশ করব যে এই কারণে আমার ভিতরে রাগ হচ্ছে এবং আমি খুবই কষ্টে আছি, হ্যাঁ। আমি এই জিনিসটা চাচ্ছি, তোমরা কি আমার জন্য একটু হেল্প করবা, তোমরা আমাকে হেল্প করবা, বা তোমরা কি এই কাজটি করবা আমার জন্য। তো এই জিনিসগুলো কিন্তু অ্যাসার্টিভ ওয়েতে আমরা বলতে পারি। অথবা বাউন্ডারি সেট করা যে হ্যাঁ, আমি কার সাথে কতটুকু মিশবো, কোন জায়গাগুলোতে গেলে বা কোন কোন কাজগুলো করলে কোন আমার রাগ হতে হবে বা হবে না, সেই জিনিসগুলো সম্পর্কে আমাদের ক্লিয়ার ধারণা থাকতে হবে। হয়তো অনেক জায়গাতে থাকতে পারে যেটা আমার খুব বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে না, সো সেখানে আমি যাব না, কারণ ওই সিচুয়েশন গেলে আমার যদি রাগ তৈরি হয় ওই মুহূর্তে তাহলে আমি সেটা যাব না। তবে অবশ্যই এইটা আমরা বসেও থাকবো না, বা অনেক কিছু হয় আমাদের লাইফে মনে আসলে এটা রাগ চলে আসে, আমি মনে করতে চাই না, যেটাকে সাপ্রেশন বলা হয়। সো সেগুলোও করা যাবে না। আমরা অ্যাসার্টিভ ওয়েতে অন্যের সাথে যেমন কমিউনিকেশন করব তেমনি আমার সাথে আমি কিন্তু অ্যাসার্টিভনেস শো করতে হবে। তারপর আনহেলদি এক্সপ্রেশনের ক্ষেত্রে কি হয় যে তারা অনেক বেশি অ্যাগ্রেশন বা হোস্টিলিটি হয়, হ্যাঁ। তারা এতটাই হলো মানে তীব্রভাবে তার আচরণের বহিঃপ্রকাশটা হয় যে ভেঙে ফেলবো, চুরে ফেলবো, সব কিছু এলোমেলো করে ফেলবো, তখন এই জিনিসগুলো কিন্তু তাদের ভিতরে কাজ করে। সো পজিটিভ ওয়েতে আপনার রাগটা প্রকাশ করতে যদি পারেন সেটা কিন্তু খুবই ভালো, কিন্তু নেগেটিভভাবে যদি প্রকাশ হয় অর্থাৎ বিভিন্ন রকমের আগ্রাসী আচরণের মধ্যে প্রকাশ হয় তখন কিন্তু এটা প্রোডাক্টিভ হবে না। প্রোডাক্টিভ তখন হবে যে আপনার রাগের ভিতরে যখন অ্যাসার্টিভনেস শো করছেন, অথবা আপনার বাউন্ডারিজ তৈরি করছেন, আপনার সব কিছু একটা লিমিট করে তারপর আপনি চলছেন, হ্যাঁ, একটা ফ্রেম করে তারপরে আপনি সামনের দিকে আগাচ্ছেন। তো এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট, কেননা আমরা রাগটাকে একদম সহজ একটা মাধ্যম হিসেবেই বলি যে আমাদের ইমোশনগুলো প্রকাশ করার। রাগটা অনেক দিন ধরে থাকলে যেমন সাইকোলজিক্যাল ইস্যুগুলো চলে আসে, আমাদের ফিজিওলজিক্যাল কোনো ইস্যু কিন্তু চলে আসে। এবং আমি প্রথমেই বলেছি যে রাগটা কিন্তু করোনারি হার্ট ডিজিজের ওয়ান অফ দ্য বেস্ট কজ, হ্যাঁ, অনেক ক্ষেত্রে বলা হয় মেডিকেল সায়েন্সে। সো আপনাদের যদি রাগ থাকে অবশ্যই সেটা কন্ট্রোল করা শিখতে হবে, আপনারা খুব সহজেই শিখতে পারেন। আমাদের পরবর্তী আরেকটা ভিডিও আসবে, সেখানে আমি বলবো প্রেজেন্টেশনের মাধ্যমে। এছাড়াও আপনারা যদি ইউটিউবে সার্চ দেন অথবা গুগলে করেন তাহলে দেখবেন যে অনেক রকমের অ্যাঙ্গার ম্যানেজমেন্ট টেকনিক আপনারা শিখতে পারবেন। তো সেই জিনিসগুলো আপনারা শিখতে পারেন। আমি যেমন আমার পার্সোনাল প্র্যাকটিসে আমি যেটা করি
যে বিভিন্ন রকমের অ্যাঙ্গার ম্যানেজমেন্ট টেকনিক রয়েছে। হ্যাঁ, অনেক সময় তার স্ট্রেসটা কি হয় যে কোনো একটা কারণে বারবার তার স্ট্রেস হচ্ছে, যেটা থেকে তার রাগ হচ্ছে, তাহলে স্ট্রেস ম্যানেজমেন্টের জায়গাটা কিন্তু চলে যায়। হ্যাঁ, এবং কাউন্সিলিংয়ের মাধ্যমে তার ওই জায়গাগুলো এক্সপ্লোর করার মধ্যে কোন জিনিসগুলো করণীয় সেগুলো সে করে। এছাড়া অ্যাসার্টিভনেস ট্রেনিং খুবই ইম্পর্টেন্ট। এনবিসি, নন ভায়োলেন্ট কমিউনিকেশন, রাগের ওই সময়টা হয়তো বা আমি একটু পজ নিতে পারি, বা কী করবো না করবো সেটা ওই সময় সিদ্ধান্ত নেব না, একটু সময় নিয়ে। অথবা রাগ, একজনের প্রতি আমার খুব রাগ হচ্ছে, তো আমরা যেটা বলি ফরগিভনেস লেটার। তো এই সময় অবশ্যই স্টেবিলাইজেশন খুব ইম্পর্টেন্ট, যেটা আমরা আগে থাকতে করিয়ে নিই। তাকে মাইন্ডফুলনেস মেডিটেশন করানো, তাকে ব্রিদিং এক্সারসাইজ করানো, ইমিজেনার এক্সারসাইজ করানো, হ্যাঁ, তারপর মাইন্ডফুলনেস ট্রেনিং করানো, এগুলো আমরা করিয়ে থাকি। সো আপনারা এগুলো করতে পারেন। এছাড়াও যেটা হয় যে আমরা আরেকটা জিনিস করি, সেটা বাটারফ্লাই হাগ, নিজেকে নিজেকে ভালোবাসা, নিজেকে অ্যাফার্মেট দেওয়া, হ্যাঁ, নিজের পজিটিভ জিনিসগুলো বের করা, হ্যাঁ, এই জিনিসগুলো কিন্তু আমরা সেশনে করে থাকি। তো মোটামুটি আপনার আপনার জায়গা থেকে এই যে টেকনিকগুলোর কথা বলা হয়েছে, এগুলো আপনারা চেষ্টা করতে পারেন। কোনো রকমের যদি সমস্যা ফিল করেন, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদের অ্যান্সার দিব বলে আশা রাখি। থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।